একজন কুখ্যাত ড্রাগ স্মাগলার একটা সময় পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজের যমজ ভাইয়ের পরিচয়ে তার বাড়িতে থাকতে শুরু করে। মাদক ব্যবসায় অনেক টাকা আয় করেছিল সে। এবার সে টাকাগুলো কালো থেকে সাদা করতে গিয়ে শুরু হয় তার নতুন অভিযান। এই সফরের প্রত্যেকটা মোড়ে আসতে থাকে অদ্ভুত আর ভয়ঙ্কর সব টুইস্ট। টাকার লোভ যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এটাই গল্প না দেখলে হয়তো পুরোপুরি রিয়েলাইজ করা যাবে না। তবে এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়। বাস্তবে বাংলাদেশে এমন এক স্মাগলার ছিল যার চতুরতার ভয়াবহতা সবার মনে দাগ কেটে যায়। আর এই গল্পটা তার জীবন থেকেই নেওয়া। কি এমন হয়েছিল তার সাথে, সেটাই জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত মোস্ট হাইপড ওয়েব সিরিজ মাইশেফ অ্যালিন স্বপন সিজন 2 এর গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মুহূর্ত আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে স্বপনের এই অদ্ভুত ভয়ঙ্কর জার্নির সাক্ষী হই। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। ড্রাগ স্মাগলার অ্যালিন স্বপন একদিন তার বন্ধু বদির সাথে মায়ানমারের বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতে গিয়ে বিজিবির পেট্রোলিং টিমের কবলে পড়ে। তবে সৌভাগ্যবশত তারা সেখান থেকে বেঁচে পালাতে সফল হয়। সে সময় বাংলাদেশ মাদক বিরোধী অভিযান চলছিল। দেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে ছোট বড় সব মাদক ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করতে শুরু করে পুলিশ। মাদকের ব্যবসা করে স্বপন কোটি কোটি টাকা কামিয়েছিল, যে কারণে পুলিশের ওয়ান্টেড লিস্টের প্রথম কাতারেই নাম ছিল তার। এখন দেশে থাকলে তো তাকে যে কোনো বিপদে পড়তে হতে পারে, তাই সে তার বন্ধু প্রাম্পর শরণাপন্ন হয়। মাম্প্র মায়ানমারের একজন ইলিগাল ইমিগ্রেন্ট, যে বাংলাদেশে গা ঢাকা দিয়ে পড়ে আছে। তো স্বপন তাকে পুলিশের ভয় দেখিয়ে তাকে মায়ানমারের বর্ডার পার করিয়ে দিতে বলে। মাম্প্র তখন বাধ্য হয়ে তাকে নিয়ে রওনা হয়ে যায় মায়ানমারের বর্ডারের কাছে। কিন্তু সেখানে গিয়ে আবারও বিজিবির কবলে পড়ে তারা। তবে এবারও সেখান থেকে পালিয়ে তারা একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পুলিশের অ্যাটাকে মাম্প্র খুবই ভয় পেয়ে যায়। সে সাথে সে খবর পেয়েছিল যে পুলিশ তার বসকেও মেরে ফেলেছে। তাই সে ভয়ে স্বপনকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। স্বপন তখন আর কোনো উপায় না পেয়ে তার যমজ ভাই তপনকে সম্পত্তির লোভ দেখিয়ে সেখানে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তারপর তার ছদ্মবেশ ধরে নিজেই শামসুর রহমান তপন সেজে তপনের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু তপনের ওয়াইফ শায়লা কিছুদিনের মধ্যেই স্বপনের সত্যটা জেনে যায়। তখন স্বপন তাকে আর তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে শায়লার মুখ বন্ধ করে দেয়। সে সাথে অনেক টাকা লোভও দেখায়। তপন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মোটামুটি একটা পদে চাকরি করত। যা বেতন পেত সেটা দিয়ে তার সংসার খুব একটা ভালোভাবে চলত না। তাই টাকার লোভ আর প্রাণের মায়ায় শায়লাও স্বপনের তালে তাল মেলাতে রাজি হয়ে যায়। এদিকে স্বপনের মৃত্যুর খবর পেয়ে বৌদি তাদের গোপন আস্তানায় গিয়ে তার ভাগের টাকা খুঁজতে গেলে দেখে সেখানে কোনো টাকাই নেই, কারণ স্বপন তাদের দুজনের ভাগের টাকা নিয়েই পালিয়েছিল। এরই মাঝে স্বপনের আসল স্ত্রী মোমেনা এবং তার ছেলে জাদু একদিন স্বপনের যমজ ভাই তপনের ব্যাপারে জানতে পারে। তপনের সাথে স্বপনের কোনো যোগাযোগ ছিল না, তাই তারা তপনের বিষয়টা একদমই জানত না। দুজনের চেহারা হুবহু এক হওয়াতে জাদুর মনে একটু খচকা লাগে। সে তার বাবার কবরটা খুঁড়ে লাশের পিঠে জন্মদাগ দেখে বুঝে যায় যে লোকটা মারা গেছে সে তার বাবা নয়, চাচা। তবে সে তপনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। স্বপন তখন তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে কোনোভাবেই নিজের পরিচয় ফাঁস হতে দিতে চায় না, তাই নিজের ছেলের সামনেও সে তপন সেজেই থাকে। জাদু তখন বুদ্ধি খাটিয়ে তার বাবার সামনে এমন ভান করে যেন সে কিছুই জানে না। তবে স্বপন ছিল গভীর পানির মাছ। সে ঠিকই বুঝে যায় জাদু তাকে চিনে ফেলেছে। তাই যেদিন জাদু বাড়ি ফিরে যাচ্ছিল সেদিন স্বপন তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর তার সামনে নিজের পরিচয়টাও খুলে বলে। জাদু তখন ভীষণ খুশি হয়। এরই মাঝে একদল গুন্ডা তাদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর জানা যায় বদি ঢাকার সবথেকে বড় মাদক ব্যবসায়ী তানজিলের সাহায্য নিয়ে তাদের তুলে এনেছে তার টাকার হদিস বের করার জন্য। কিন্তু স্বপন কোনোভাবেই সত্যিটা স্বীকার করে না। তার মুখে শুধু একটাই কথা, আমি স্বপন না, স্বপনের ভাই তপন। ঘণ্টার পর ঘণ্টা নির্মম অত্যাচার চালানোর পরেও তারা স্বপনের মুখ খোলাতে পারে না। শেষমেশ তাকে ভয় দেখানোর জন্য বদি জাদুকে তার চোখের সামনে খুন করে। তাতেও স্বপনের মুখ খোলে না। কিন্তু সে মনে মনে ডিসিশন নেয় তার ছেলের খুনিদেরকে সে কোনোভাবেই মাফ করবে না। শায়লাই সবকিছুর প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু সেও নিজের মুখ খোলে না। জাদুর লাশটা নিয়ে স্বপন ওরফে তপন নিজের বাড়িতে ফিরে আসে। শায়লা কোনোভাবেই এই বিষয়গুলো মানতে পারছিল না। সে মনে মনে ভাবে, আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে হয়তো আজ জাদু বেঁচে যেত। স্বপন সেটা বুঝতে পেরে শায়লাকে আবারও হুমকি দেয় যে সে যদি নিজেকে এবং নিজের মেয়েকে সুরক্ষিত রাখতে চায় তাহলে তাকে সবসময় এভাবেই নিজের মুখ বন্ধ রাখতে হবে। শায়লা খুব ভালো করেই জানত স্বপনের স্বভাব কেমন, তাই সে আর সাহস করতে পারে না।
পরদিন সকালে তারা দুজন জাদুর লাশ নিয়ে পৌঁছে যায় স্বপনের বাড়িতে। মোমেনা তখন হঠাৎ করে তপনকে দেখে কনফিউজড হয়ে যায়। দুই ভাইয়ের মধ্যে এমন হুবহু মিল হবে এটা সে ভাবতেও পারেনি। এরই মাঝে জাদুর মৃত্যুর খবরটা জানতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রথমে স্বামী, তারপর ছেলে, বেচারির পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যায়। তপন তাদেরকে জানায় অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে জাদুর মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুতে মোমেনা ভীষণ ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে তপন যখন তাকে সান্ত্বনা দিতে চায়, তখন মোমেনা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর সে সময় তার মনে একটু সন্দেহ হয়। চেহারা দেখে চিনতে ভুল করলেও একজন স্ত্রী কখনোই নিজের স্বামীর স্পর্শ চিনতে ভুল করে না, ঠিক যেমনটা শায়লা বুঝতে পেরেছিল। তবে স্বপন সেটা বুঝতে পেরে ব্যাপারটাকে খুব কৌশলে অ্যাভয়েড করে ফেলে। জাদুর দাফন কাফনের কাজ শেষ করার পর গ্রামের এক মুরব্বী তপনকে ডেকে বলে, মোমেনার দায়িত্ব এখন আপনাকে নিতে হবে। তার বয়স তো বেশি না, একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন ওকে। তার কথা শুনে তপন একটু বিব্রত হয়। লোকটা তখন বলে, সবাই বলে স্বপনের বন্ধু বদির সাথে মোমেনার সম্পর্ক আছে। স্বপনের অবর্তমানে বদি বাড়িতে আসা যাওয়া করে। তো আপনি একটু বদি আর মোমেনার সাথে কথা বলে দেখুন, বিয়ে করতে রাজি হলে বিয়ে করিয়ে দিন। তার মুখে এই কথা শুনে স্বপনের মাথায় রক্ত উঠে যায়। তবে সে ছিল খুব ঠান্ডা মাথার মানুষ, তাই কোনো রিয়্যাক্ট করে না। সেখান থেকে সে সোজা চলে যায় মাম্পোর কাছে। কারণ জাদুকে মারার পর বদি স্বপনের বিজনেস পার্টনার অ্যালেনের সাহায্য নিয়ে গা ঢাকা দিয়েছে। অর্থাৎ অ্যালেন স্বপন নামে আমরা যাকে চিনে এসেছি, সে আসলে একজন মানুষ নয়, তারা আলাদা। অ্যালেন ছিল মায়ানমারের নাগরিক। বর্ডার এলাকায় স্বপনের তুলনায় তার পাওয়ার ছিল বেশি, যে কারণে বদি তার কাছে আশ্রয় নেয়। এখন বাইরের মানুষের অ্যালেনের গোপন আস্তানায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর স্বপন যেহেতু এখন তপরের ছদ্মবেশে আসছে, তাই সেও এখন বাহিরের মানুষ, যে কারণে অ্যালেনের আস্তানায় যাওয়ার জন্য সে মাম্পুর সাহায্য নেয়। মাম্পুর প্রথমবার স্বপনকে দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়, কিন্তু পরে যখন সে জানতে পারে লোকটা স্বপন নয়, তার ভাই তপন, তখন সে একটু শান্ত হয় আর তপনকে নিয়ে যায় অ্যালেনের কাছে। সেখানে তপন কিছু বলার আগেই অ্যালেন বলে ওঠে, আপনি স্বপনের ভাই, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, আপনার একটা সুন্দরী বউ আর একটা ছোট্ট মেয়ে আছে। সেটা শুনে তপন একটু অবাক হয়ে বলে যে, অ্যালেন তার ব্যাপারে এত ইনফরমেশন কিভাবে পেল? তখন অ্যালেন বলে, আমি সব জানি, এখানে কেন এসেছে সেটাও জানি, কিন্তু কোনো লাভ নেই। তখন তপন বলে, বদি আমার চোখের সামনে আমার ভাতিজাকে মেরে ফেলেছে। আমি বারবার বলেছি আমি স্বপন না, তারপরও আমার কথা শোনেনি। আমার এখন ওকে চাই। কিন্তু অ্যালেন তার কথা মানতে চায় না। সে হঠাৎ তপনের দিকে পিস্তল ধরে বলে, স্বপন আর বদি আমার খুব ভালো বন্ধু। আমি আমার বন্ধুকে তো আপনার হাতে তুলে দেব না। তাছাড়া আপনি আমার গোপন আস্তানা জেনে গেছেন, তাই আপনাকেও আমি ছাড়ব না। এ কথা বলে যখনই অ্যালেন তাকে গুলি করতে যাবে, তখন তপন ভয়ে বলে উঠছে, আমাকে ক্ষমা করে দিন, আমি কাউকে কিছু বলবো না, আমাকে খুন করবেন না প্লিজ। তার ভয় দেখে অ্যালেন উচ্চস্বরে হেসে হচ্ছে, কারণ সে শুধু কনফার্ম করার চেষ্টা করছিল যে লোকটা আসলেই তপন কিনা। তো যখন সে বুঝতে পারে সে স্বপন না, তখন অ্যালেন তার দিকে একটা বিয়ারের বোতল ছুঁড়ে দেয়। তখন বোতলটা ধরে সে বলে, আমি তো মদ খাই না। এদিকে রাত হয়ে যাওয়ার পরেও তপনকে ফিরতে না দেখে শায়লা গুটি গুটি পায়ে তার স্বামীর কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, নিজের আর মেয়ের যান বাঁচানোর জন্য আমাকে এসব মানতে হচ্ছে। একটু লোভেও পড়ে গিয়েছিলাম, কিন্তু কি করব, এতে যদি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো হয় তাহলে আমাকে এটাই করতে হবে। এমন সময় মোমেনা তার কবরের কাছে দেখে বলে উঠছে, রাতে কবরে যেতে হয় না, চলে আসুন। শায়লা তখন ফিরে তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার স্বামীর লাশ দেখেছিলে? মোমেনা বলে, না, তবে শুনেছি গায়ে গুলির দাগ ছিল আর গলায় ফাঁস দেওয়ারও দাগ ছিল। সেটা শুনে শায়লা একটু অবাক হয়ে বলে, গুলির দাগ বুঝলাম, কিন্তু গলায় ফাঁসের দাগটা কিসের? মোমেনা এ ব্যাপারে কিছুই জানত না। তাছাড়া স্বামীর স্বভাব চরিত্রের কারণে স্বপনের উপর ভীষণ রাগও ছিল তার। তাই সে বলে উঠছে, কে কখন কিভাবে মেরে ফেলেছে তার কোনো ঠিক আছে? মানুষ তো ভালো ছিল না, আমার উপরে অনেক অত্যাচার করেছে, মরে গিয়েও শান্তি পাবে না, নরকের আগুনে পুড়তে হবে তাকে। কথা শুনে শায়লা একটু রেগে যায়, কারণ মোমেনা নিজের অজান্তে তার স্বামীকে অভিশাপ দিচ্ছে। তাই সে বলে উঠছে, না জেনে কাউকে অভিশাপ দেবে না। তার কথা শুনে মোমেনার একটু সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে, কি জানবো না, আমার স্বামীকে আমি জানবো না? সেটা শুনে শায়লা নিজেকে কোনো মতে সামলে দ্রুত ঘরে চলে যায়। তবে মোমেনার মাথা থেকে কোনোভাবেই শায়লার কথাটা বের হয় না। তাই সে গিয়ে সোজাসুজি শায়লাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? শায়লা তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, না, আমি কেন কিছু লুকাবো? তবে মোমেনা আর কেন যেন তার কথাটা হজম হচ্ছিল না। অন্যদিকে অ্যালেন তপনকে নিজের রুমে নিয়ে গিয়ে গল্প করতে শুরু করে। একটা পর্যায়ে সে আবারও তপনের দিকে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারে। তবে এবার তপন সেটা ধরতে পারে না, শুধু একটা কথাই বলে, আমি তো মদ খাই না। সেটা শুনে অ্যালেন বলে,
আমার সবথেকে বেশি রাগ তখন হয় যখন মানুষ আমাকে বোকা বানানোর চেষ্টা করে। এ কথা বলেই সে তপনের উপর গুলি চালাতে শুরু করে। আর তপন সেটা দেখে ভয়ে এদিক সেদিক লুকাতে থাকে। একটা পর্যায়ে প্রাণের ভয়ে সে স্বীকার করে নেয় যে সেই স্বপন। তবে অ্যালেন কিভাবে সেটা জানলো স্বপন সেটা বুঝতে পারে না। তখন অ্যালেন বলে, তোমার বিয়ারের বোতল ধরার স্টাইল দেখে আমি তোমাকে চিনে ফেলেছিলাম। এত বছরের বন্ধুত্ব আমাদের এতটুকু চিনব না? স্বপনের উপর তার এটা ভেবে রাগ হচ্ছিল যে এমন রমরমা ব্যবসা রেখে সে কেন নিজেকে মেরে তপন হিসেবে বাঁচার ডিসিশন নিল। তখন স্বপন বলে, যখন আমি বিপদে পড়েছিলাম তখন কেউ আমাকে হেল্প করতে আসেনি। আমার কাছে কোটি কোটি টাকা পড়েছিল, তবুও বাঁচার মতো উপায় আমার কাছে ছিল না। তখন আমি বুঝতে পারলাম বাঁচার জন্য শুধুমাত্র টাকা থাকলেই হবে না, পাওয়ারও থাকতে হবে। আর সেই পাওয়ার পাওয়া যাবে রাজনীতিতে ঢুকলে। দেখো না, নেতারা কত সুন্দর চোখের সামনে দিয়ে কোটি কোটি টাকা গায়েব করে দেয়, কিন্তু তাদের দিকে কেউ আঙ্গুলও তুলতে পারে না। সেখান থেকেই সে সিদ্ধান্ত নেয় এবার সে রাজনীতির দিকে যাবে। আর এই কাজে তাকে সঙ্গ দিবে অ্যালেন। সে অ্যালেনকে বোঝায় যে বদির মতো দালাল আরো অনেক পাওয়া যাবে, তাই সে যেন বদির কথা ভেবে বাদ দিয়ে তাদের ভবিষ্যতের কথা ভাবে। স্বপন তার কাছে থাকা কালো টাকাগুলো সাদা করতে চায়, আর এই কাজে সে অ্যালেনের সাহায্য চায়। তবে অ্যালেন লোকটা টাকা ছাড়া কিছুই বুঝতো না, যে কারণে স্বপন তাকে 10 কোটি টাকা দিতে চায়। আর সেটা শুনে অ্যালেন খুশি মনে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে স্বপনকে একটা আর্ট গ্যালারির কার্ড দিয়ে সেখানে যোগাযোগ করতে বলে। স্বপন সেখানে গিয়ে কার্ডটা সিসিটিভি ক্যামেরার সামনে থাকা জারে রেখে অপেক্ষা করতে থাকে। এমন সময় তার পাশে একজন ইংরেজ মহিলা এসে বসলে স্বপন মনে করে ওই মহিলার সাথেই হয়তো তাকে দেখা করতে পাঠানো হয়েছে। মহিলাটা তার সাথে আর্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। আর স্বপন সেটা বুঝতে না পেরে বারবার মানি মানি করতে থাকে। সে বোঝানোর চেষ্টা করে যে সে টাকার ব্যাপারে কথা বলতে এসেছে। এরই মাঝে মইদুল নামের একটা লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। লোকটা স্বপনের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়, তবে কোনো মানি রিসিট দেয় না। স্বপন তখন একটু টেনশনে পড়ে যায় যে লোকটা তার টাকাগুলো ঠিকঠাক অ্যালেনের হাতে পৌঁছে দেবে কিনা। এসব ভাবতে ভাবতেই তার কাছে অ্যালেনের কল আসে। অ্যালেন তাকে জানায় সে তার টাকা পেয়ে গেছে, আর স্বপনের কাজটাও সেখান থেকে হয়ে যাবে। সেটা শুনে স্বপন খুশি মনে বাড়িতে ফিরে আসছে। পরদিন সকালে সে শায়লাকে বলে, আমি মোমেনার কাছে যাচ্ছি, তার কিছু একটা ব্যবস্থা করে দিয়ে 2 দিনের মধ্যেই আবার ফিরে আসব। এরপর সে আবারও জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মোমেনা কি আমাকে ডাউট করছে? সে কি তোমার কাছে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? শায়লা তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, কই না তো, আমার সাথে তার তো কোনো কথাই হয়নি। আর আমাকে জিজ্ঞেস করলেও বা আমি কি বলবো? তখন স্বপনের মনে সন্দেহ দূর হচ্ছিল না। তার মনে হচ্ছিল মমিনা নিশ্চয়ই কিছু একটা ডাউট করতে পেরেছে। তখন শায়লা বলে, এটা আপনার ভুল ধারণা, সে কিছুই বুঝতে পারেনি। স্বপন তার কথা মেনে নিয়ে মমিনার কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। তবে সেখানে যাওয়ার আগে সে যায় বদির সাথে দেখা করতেন। বদি তখন তাকে দেখেই বুঝে যায় এটা তপন না, স্বপন। সে হাত জোর করে স্বপনের কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা নামের কোনো কথা স্বপনের ডিকশনারিতে ছিল না। তাই সে বদিকে গুলি করে মেরে রেখে নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে মোমেনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে আসছে। মোমেনা তখন তাকে বাধা দিয়ে বলে, এত কষ্ট করে এসে কিছু না খেয়ে ফিরে যাবেন কেন? আপনি বসুন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। মোমেনার জোড়াজোড়িতে স্বপন আর কিছুই বলতে পারে না। এরপর মোমেনা ভেতরে গিয়ে আড়াল থেকে স্বপনের উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পর সে গুড়ের শরবত বানিয়ে স্বপনকে দিয়ে বলে, এটা স্বপনের খুব পছন্দ ছিল। স্বপন সেটা মুখে দিয়ে একটু বিকৃত মুখ করে বলে, না, এটা খেতে একেবারেই ভালো হয়নি। এরপর সে মোমেনাকে জিজ্ঞেস করে সে বিয়ে করতে চায় কিনা। মুরব্বীরা বলল বদির সাথে তার নাকি সম্পর্ক আছে, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে শপথ তাদেরকে বিয়ে দিয়ে দেবে। কথাটা শুনে মোমেনা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে কিছু একটা বলে। স্বপন সেটার উত্তর দিতে গিয়ে হঠাৎ তার মনে পড়ে যায় তপন চট্টগ্রামের ভাষা বোঝে না। তাই তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বলে, তুমি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারিনি। তখন মোমেনা আবারও শুদ্ধ ভাষায় বলে, আমার স্বামী মারা গেছে 6 মাসও হয়নি, ছেলে মারা গেল কয়েক 6 দিনও হয়নি, তাহলে এখন আপনি কিভাবে আমাকে বিয়ের কথা বলছেন? এটা বলেই সে ভেতরে চলে যায়। এরপর স্বপন তার পেছন পেছন ভেতরে গিয়ে দেখে মোমেনা তার পছন্দের সব খাবার রান্না করে টেবিল সাজিয়ে রেখেছে। মোমেনা তাকে বলে, এই সবগুলো খাবার আপনার পছন্দের। স্বপন তখন একটু বিকৃত মুখ করে বলে, আমি তো এগুলো কখনো খাইনি। তখন মোমেনা একটু টিটকারি করে বলে, কখনো খাননি তাই না? ঠিক আছে, খেয়ে দেখুন, ভালো লাগবে। তার কথার ভেতরে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করছিল, যেটা স্বপনের কাছে একটু অদ্ভুত লাগে। সে প্রত্যেকটা খাবার মুখে দিয়ে বলে, এটা অনেক ঝাল, তোমরা অনেক ঝাল খাও মনে হয়। তবে তার যে খাবারগুলো ভালো লাগছিল সেটা মোমেনার বুঝতে আর বাকি থাকে না। আরও মজার বিষয় হচ্ছে সে আগে থেকেই স্বপনকে চিনে ফেলেছিল। তাই সে সরাসরি তাকে বলে, আমি জানি তুমি আমার স্বপন, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই।
কথাটা শুনে স্বপন হতভম্ব হয়ে বলে, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার ভাসুর তপন। কিন্তু মমিনা কোনো মতেই মানতে চায় না। সে স্বপনের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, আর স্বপন তার হাত থেকে বাঁচার চেষ্টা করে। তবে একটা পর্যায়ে মমিনা তার পিঠের জন্মদাগটা দেখে ফেললে স্বপনের আর নিজেকে লুকানোর কোনো উপায় থাকে না। সে রাগের মাথায় মমিনাকে টানতে টানতে নিয়ে যায় বেডরুমে। এরপর তাকে বুঝিয়ে শুনিয়ে বলে, আমাকে ঢাকায় ফিরে যেতে হবে। আমি তোমাকেও ঢাকায় নিয়ে আলাদা বাসায় রাখবো। সপ্তাহে 4 দিন শায়লার কাছে থাকবো, আর 3 দিন তোমার কাছে। মমিনা তখন একটু বিরক্ত হয়ে বলে, ওখানে থাকা লাগবে কেন? স্বপন বলে, আমি এখন আর স্বপন নই, তপন হয়ে গেছি। তাই তপনের বাড়িতে থাকাটা আমার জন্য জরুরি। মমিনা তখন তার কথা মেনে নিয়ে তার সাথে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এরই মাঝে তার কাছে শায়লার কল আসে। তখন জানা যায় শায়লা মূলত সেদিন মমিনাকে সত্যিটা জানিয়ে দিয়েছিল, আর তারপর থেকে তাদের মধ্যে সবসময় স্বপনের বিষয় নিয়ে যোগাযোগ হতো। তো মমিনা তাকে জানায় সে স্বপনের সাথে ঢাকায় আসছে। কথাটা শুনে শায়লা একটু অবাক হয়। ঠিক সে সময় হঠাৎ স্বপন সেখানে চলে আসে। শুরু থেকেই মমিনার উপর সন্দেহ ছিল তার, আর এখন তাকে মোবাইলে তার বিষয় নিয়ে কথা বলতে দেখে সে নিশ্চিত হয়ে যায় মমিনার মনের মধ্যে কিছু একটা চলছে। সে পেছন দিক থেকে এসে মোমেনার গলায় তার পেঁচিয়ে ধরে। সাথে সাথে মোমেনার হাত থেকে ফোনটা পড়ে যায়। তবে শায়লা তখনও কলে কানেক্টেড ছিল। সে মোমেনার চিৎকার শুনে বুঝতে পারে নিশ্চয়ই সে স্বপনের কাছে ধরা পড়ে গেছে। মোমেনা স্বপনের কাছে হাত জোর করে বলে, আমাকে মাফ করে দাও। আমি এখন এখান থেকে দূরে চলে যাব। কখনো কাউকে কিছু বলবো না। কিন্তু স্বপন তার কথা মানতে চায় না। নির্মমভাবে হত্যা করে নিজের স্ত্রীকেই। তারপর তাকে সবার আড়ালে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে রেখে চুপচাপ ঢাকায় চলে আসে। ঢাকায় ফিরে সে শায়লার পেট থেকে কথা বের করার চেষ্টা করে যে মোমেনা আর তার মধ্যে কি কথা চলছিল, আর কতটুকু কথা হয়েছে। মোমেনাকে মারার পর স্বপন তার ফোনের কল লিস্টে থাকা নাম্বারটা চেক করলেই বুঝতে পারে সেটা শায়লার নম্বর ছিল। তবে শায়লাও কম বুদ্ধিমতী নয়। সে খুব কৌশলেই ব্যাপারটা এড়িয়ে যায়। তবে স্বপন তাকে সতর্ক করে দেয় যে সে যেন মোমেনার সাথে কোনো যোগাযোগ না করে। সতিনী সতিনী ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক, বন্ধুত্ব কেন হবে? তখন শায়লা রাগের মাথায় বলে উঠছে, সে আমার সতীন না, আর তুমিও আমার স্বামী না। সেটা শুনে স্বপন বলে, আমাদের সম্পর্কটা দেওয়া নেওয়ার। তুমি আমার রহস্য গোপন রাখলে আমিও তুমি আর তোমার মেয়েকে দেখে শুনে রাখবো। শায়লা তখন আর কিছুই বলতে পারে না। নিজের উপর ভীষণ ঘৃণা হচ্ছিল তার। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরই মাঝে একদিন স্বপন আবারও সে আর্ট গ্যালারিতে গিয়ে মইদুলকে বলে, আমি আপনাদের বসের সাথে একটু দেখা করতে চাই। মইদুল তখন এমন একটা ভাব করে যেন সে স্বপনকে চেনেই না। তাকে জিজ্ঞেস করে, আপনি কাকে চাইছেন? স্বপন আবারও একই উত্তর দিলে মইদুল আবারও সে একই প্রশ্ন রিপিট করে। তখন স্বপন বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আসছে। সে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। এদিকে শায়লা চলে যায় থানায় স্বপনের নামে কমপ্লেইন করতে। কিন্তু ভেতরে ঢোকার পর আর তার সাহস হয় না। সেখান থেকে বেরোনোর সময় একজন উকিল তার পেছনে লাগে। সে শায়লাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গিয়ে তার সমস্যার কথা জানতে চায়। তখন শায়লা তাকে সবকিছু খুলে বলে। তবে এই পুরো ঘটনা যে তার সাথে ঘটেছে সেটা লুকিয়ে যায়। সে উকিলকে বলে এই ঘটনাগুলো তার খালাতো বোনের সাথেই ঘটেছে। সবকিছু শুনে ওকে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। তার মনে হচ্ছিল এটা নিশ্চয়ই কোনো সিনেমার কাহিনী। তবে সেটা যেহেতু কোনো সিনেমার কাহিনী নয়, বাস্তব ছিল, তাই উকিল শায়লাকে বলে, আপনি আপনার বোনকে তার হাজব্যান্ডের নামে কেস করতে বলুন। কিন্তু শায়লা তার কথায় রাজি হয় না, কারণ কোনো না কোনোভাবে তার হাজব্যান্ডের অন্যায়ের সাথে সেও কিছুটা জড়িত। তখন উকিল হতাশ হয়ে বলে, তাহলে আর কিছুই করার নেই, বিষ খাইয়ে মেরে ফেলতে হবে। অবশ্য তাতেও সমস্যা, পোস্টমর্টেমে ধরা পড়ে যাবে। কিন্তু যদি সে পোস্টমর্টেম পর্যন্ত যাওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে ব্যাপারটা সামলে নেওয়া যাবে। সেটা শুনে শায়লা ভয় পেয়ে হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে উকিল তাকে নিজের নম্বরটা দিয়ে দেয়, যাতে প্রয়োজন পড়লে তাকে ফোন করতে পারে। সেখান থেকে বাড়ি ফেরার পর দেখা যায় শায়লা সত্যি উকিলের কথা মতো 1 বোতল বিষ কিনে এনেছে। স্বপন তখন কারোর সাথে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। সেই সুযোগেই সে স্বপনের চায়ে বিষ মিশিয়ে তাকে এনে দেয়। স্বপন চায়ে চুমুক দিতে যাবে, তখনই হঠাৎ তাদের ডোর বেলটা বেজে ওঠে। স্বপন দরজা খুলে চমকে যায়, কারণ অ্যালেন তার সাথে দেখা করতে সোজা বাড়িতে চলে আসে। স্বপন তার এভাবে হুট করে চলে আসার কারণ জানতে চাইলে অ্যালেন সরাসরি বলে, তোমার টাকার 50% আমার চাই। আমি জানি তুমি একটা ট্রাক ভর্তি টাকা নিয়ে পালিয়েছ। ওই ট্রাকে 400 কোটি টাকা ছিল, যার পুরোটাই এখন তোমার কাছে। কিন্তু তুমি আমার বন্ধু হয়েও মাত্র 10 কোটি টাকা দিয়ে শান্ত করতে চাও আমাকে? তা তো হবে না। তার কথা শুনে স্বপন উচ্চস্বরে হেসে বলে, 400 কোটি টাকা? এত টাকা আমার কাছে কোথা থেকে আসবে? তুমি নিশ্চয়ই ভুল শুনেছ। কিন্তু অ্যালেন সব খোঁজখবর নিয়েই তো তার কাছে এসেছে। এরই মাঝে শায়লা অ্যালেনের জন্য চা বানিয়ে আনে। তখন স্বপন তাকে অ্যালেনের কাছে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিলে অ্যালেন বলে ওঠে, এটা তো তোমার স্ত্রী নয়, তোমার ভাবি, সুইট ভাবি। এই কথা বলে সে ব্যঙ্গ করে কথা বলতে শুরু করে। সেটা দেখে অস্বস্তিতে পড়ে সে সেখান থেকে চলে যায়।
এরপর অ্যালেন স্বপনকে শাসাতে শুরু করে। সে যদি অন্তত ১০০ কোটি টাকা না দেয় তাহলে সে স্বপনের সব রহস্য ফাঁস করে দেবে। এটা শুনে স্বপন ভয়ে স্বীকার করে নেয় যে তার কাছে ৪০০ কোটি টাকা আছে আর সে অ্যালেনকে ১০০ কোটি টাকা দেবে। তবে অ্যালেনের কেন যেন তার কথা বিশ্বাস হচ্ছিল না। স্বপন তখন উঠে গিয়ে ফ্রিজ থেকে অ্যালেনের জন্য বিয়ার বের করে আনে। অ্যালেন বিয়ারের বোতলটা ধরতে গেলে কেন যেন তার মনে খটকা লাগে। সে বুঝে যায় স্বপন নিশ্চয়ই আগে থেকেই টের পেয়েছিল অ্যালেন তার কাছে টাকার জন্য আসবে। সে অ্যালেনকে মারার জন্য গান পয়েন্ট করে। সে সময় শায়লা স্বপনকে দেওয়া ওই চায়ের কাপ কিচেনে নিয়ে যাচ্ছিল। অ্যালেন রাগের মাথায় সেই চায়ের পুরোটাই খেয়ে ফেলে। শায়লা সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যালেনের শরীরে বিষক্রিয়া দেখা যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে স্বপনের চোখের সামনেই মারা যায় সে। এতে করে শায়লা স্বপনের সামনে ধরা পড়ে যায়। তবে তার কারণে যেহেতু স্বপন অ্যালেনের হাত থেকে বেঁচে গিয়েছে, তাই সে শায়লাকে কিছুই বলে না। শায়লা তখন সুযোগ বুঝে স্বপনকে শর্ত দেয়, তুমি আমাকে ৫০ কোটি টাকা দেবে, সেই সাথে ঢাকায় একটা ১০ তলা বাড়ি কিনে দেবে, যাতে ভবিষ্যতে আমাদের আর কখনো কোনো কাজ করতে না হয়। আর যদি সেটা না করো তাহলে তোমার সব রহস্য বাইরে ফাঁস হয়ে যাবে। স্বপন তখন তার সব কথাই মেনে নেয়। এরপর স্বপন আবারও মাস্ক পরে আর্ট গ্যালারিতে গিয়ে জারের ভেতর ভিজিটিং কার্ডের পাশাপাশি একটা চিরকুট রেখে আসে। সেখানে একটা অ্যাড্রেস দিয়ে পরদিন সন্ধ্যায় দেখা করার কথা বলা ছিল, যে কারণে পরদিন সন্ধ্যায় স্বপন সেখানে গিয়ে ওই আর্ট গ্যালারির মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায়। স্বপন তখন আড়াল থেকে সেটাকে ফলো করতে থাকে। প্রথমে মইদুল নেমে আশেপাশে চেক করে যখন দেখে কেউ নেই, তখন গাড়ি থেকে নেমে একটা মেয়ে আসে। মেয়েটার নাম ছিল দিশা। সে আর্ট গ্যালারির সব কাজকর্ম দেখাশোনা করত। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে ফিরে যায়। পরদিন স্বপন শায়লাকে নিয়ে একটা বিল্ডার্স কোম্পানিতে যায় বাড়ি কেনার জন্য। সেখানে থাকা সেলসম্যান তাদেরকে ঢাকার বিভিন্ন এলাকার সুন্দর সুন্দর ফ্ল্যাট দেখাতে থাকে। সেটা দেখে শায়লা বলে, আপনি আমাদের ফ্ল্যাট দেখাচ্ছেন কেন? আমরা তো বাড়ি কিনব। ঢাকা শহরে জমিসহ বাড়ি কেনার কথা শুনে ছেলেটা অবাক হয়ে যায়। সে স্বপনদেরকে নিয়ে যায় তার বস আনিসের কাছে। আনিস তাদের ডিমান্ড অনুযায়ী একটা সুন্দর ১০ তলা বাড়ির ছবি দেখায়। শায়লার বাড়িটা বেশ ভালো লাগে। এখন শুধু সামনাসামনি দেখে কনফার্ম করার সময়। স্বপন তখন জানতে চায় বাড়িটার দাম কত। আনিস জানায় ৪০ থেকে ৫০ কোটি হতে পারে। স্বপনের কাছে এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট ছিল, তাই সে বাড়িটা কিনতে রাজি হয়ে যায়। তবে পুরো টাকাটা সে ক্যাশে দিতে চাইলে আনিস একটু অবাক হয়। এত কাঁচা টাকা কোনো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। তার মনে একটু সন্দেহ হয়। তাই সে কোনো রিস্ক না নিয়ে স্বপনকে বলে, আপনি অর্ধেক টাকা ক্যাশে দিন, বাকিটা ব্যাংকের মাধ্যমে। এটা শুনে স্বপন একটু টেনশনে পড়ে যায়। টাকাগুলো ব্যাংকের মাধ্যমে সাদা না হওয়া পর্যন্ত সে কোথাও সেগুলো ব্যবহার করতে পারছে না। তাই সে আর্ট গ্যালারির বস অর্থাৎ দিশার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লাগে। সে বেশ কয়েকবার আর্ট গ্যালারিতে গিয়েছেও, কিন্তু দিশা কখনোই তার সামনে আসেনি। এরপর একদিন সে বিরক্ত হয়ে সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে বলতে শুরু করে, আপনারা কি ফাজলামি শুরু করেছেন? এতদিন ধরে বলছি আমি টাকার ব্যাপারে কথা বলতে চাই, কারো কোনো গুরুত্ব নেই। আমি আপনাকে চিনি, আপনি একটা মেয়ে। দিশা ক্যামেরার মাধ্যমে তার সব কথা শুনছিল আর দেখছিল। এরই মাঝে তার কাছে তার বসের কল আসছে। বস তাকে তপনের ব্যাপারে জিজ্ঞেস করলে দিশা জানায় এটা স্বপনের ভাই। কিছুদিন আগে অ্যালেনের কাছে ১০ কোটি টাকা পাঠিয়েছে। তখন বস তাকে অ্যালেনের সাথে কথা বলে তপনের বিষয়টা কনফার্ম হতে বলে। কিন্তু সমস্যা হচ্ছে গত কিছুদিন যাবৎ অ্যালেনের সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। পারবেই বা কিভাবে? যোগাযোগ করার জন্য তো তাকে জীবিত থাকতে হবে। তো দিশা তার বসকে বলে, আপনি টেনশন করবেন না, আমি হ্যান্ডেল করে নিচ্ছি। এরপর সে মইদুলকে পাঠিয়ে স্বপনকে নিজের কেবিনে ডাকায়। স্বপন সেখানে গিয়ে বসতে চাইলে দিশা তাকে না করে দেয়। তার সাথে খুব রুচ বিহেভ করে আর জানতে চায় অ্যালেনের সাথে তার সম্পর্ক কি। স্বপন তার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু দিশা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না। তবে স্বপন খুব ভালোভাবেই জানত কিভাবে নিজেকে পাত্তা দেওয়াতে হয়। তার মনে সন্দেহ হচ্ছিল দিশা আবার তার কথা রেকর্ড না করে। তাই সে একটা চিরকুটের ভেতর ৪০০ কোটি টাকা লিখে দিশাকে দেখায়। টাকার অ্যামাউন্ট দেখে দিশা শান্ত হয়ে যায়। এরপর স্বপন তাকে জানায় যে তাকে অ্যালেন সেখানে পাঠিয়েছে, সে তার ৪০০ কোটি টাকা সাদা করতে চায়। তখন দিশা থেকে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলে, দেখুন অ্যালেন আমাদের একজন ক্লায়েন্ট মাত্র। থাইল্যান্ডে তার সাথে পার্টনারশিপে আমাদের বিজনেস আছে, যে কারণে উনি আমাদেরকে আপনার কাছ থেকে টাকা নিতে রিকোয়েস্ট করে আর তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলে। আমরা শুধু এই কাজটাই করেছি, তার বাইরে কোনো কালো টাকা সাদা করার কাজ আমরা করি না। তখন স্বপন রাগের মাথায় বলে উঠছে, তাহলে এতক্ষণ আমার উপর রাগ দেখাচ্ছিলেন কেন? আমাকে শেষ করে দেবেন, গায়েব করে দেবেন, এসব কেন বললেন? তখন দিশা কথাটা ঘুরানোর জন্য বলে দেয়, আমি তো পুলিশের কথা বলেছি, আপনি বেশি বাড়াবাড়ি করলে আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দেব। কিন্তু স্বপন কেন যেন তার কথাগুলো বিশ্বাস করে না। তখন দিশা তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়
আর তাকে ওয়ার্নিং দেয় যেন সে আর কখনোই সেখানে না আসে। স্বপন চুপচাপ সেখান থেকে চলে যায়। সে যখন বাড়ি থেকে যাচ্ছে তখন কেউ একজন তাকে ফলো করতে থাকে। বাড়ি ফিরে স্বপন দেখে শায়লা তার ভাই ইসলামের সাথে ঝগড়া করছে, কারণ ইসলাম সেদিন বদির সাথে মিলে চাঁদু আর স্বপনকে তুলে নিয়ে গিয়েছিল। স্বপন চলে আসাতে ইসলাম তার হাতে পায়ে ধরে ক্ষমা চায়, সাথে এটাও জানায় যে সে আর কোনো রকম অন্যায়ের সাথে জড়িত থাকবে না। তখন স্বপন তাকে তার অফিসে চাকরি জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি জানায়। সেটা শুনে শায়লা একটু অবাক হয়ে যায়। সে স্বপনকে জিজ্ঞেস করে কেন সে ইসলামকে চাকরি দিতে চাইল। তখন স্বপন বলে, শত্রু দূরে থাকার চেয়ে চোখের সামনে থাকা ভালো। এরপর শায়লা তার কাছে জানতে চায় সে বাড়ি কিনতে কবে যাবে। স্বপন একটু গাছাড়া ভাবে বলে, আস্তে ধীরে যাব। সেটা শুনে শায়লা রেগে যায়। তখন স্বপন তাকে বুঝিয়ে বলে যে বাড়ি কেনার জন্য তাকে আগে তার টাকাগুলো সাদা করতে হবে, কালো টাকা দিয়ে কোথাও লেনদেন করা যায় না। তাই শায়লাকে বাড়ি কেনার জন্য কমপক্ষে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। শায়লার মনে তখন সন্দেহ হয় যে স্বপন হয়তো তাকে বাড়ি কিনে দিতে চাচ্ছে না। এটা নিয়ে সে খুব টেনশনে পড়ে যায়। পরদিন সকালে খাবার টেবিলে স্বপনের জন্য খাবার দিলে রোজি যখন হাতে হাতে দিতে চায় তখন শায়লা তাকে ধমক দিয়ে হাতটা সরিয়ে দেয়। সেটা দেখে স্বপনের মনে একটু খটকা লাগে। এরপর শায়লা রোজিকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলে স্বপন মনে মনে ভাবতে থাকে খাবারটা তার খাওয়ার ঠিক হবে কিনা। শায়লা আবার খাবারে বিষ মিশিয়ে দেয়নি তো। এমন সময় তার মনে পড়ে এখনো তো বাড়ি কেনা হয়নি, তাই শায়লা এমন কিছুই করবে না। এরপর সে ভয়ে ভয়ে একটুখানি মুখে দিয়ে আবার সন্দেহের কারণে খাবারটা ফেলে রেখে উঠে যেতে চায়। আর সাথে সাথেই তার পেটে প্রচন্ড রকম ব্যথা শুরু হয়। স্বপন মনে করে নিশ্চয়ই খাবারে বিষ ছিল, তবে পরবর্তীতে বুঝতে পারে এটা বিষ নয়, তার পেটের বিষক্রিয়া, অর্থাৎ অ্যাসিডিটি। এরপর সে যখন অফিসের জন্য রওনা হয় তখন রাস্তায় হঠাৎ একদল মাস্ক পরা গুন্ডা এসে তাকে কিডন্যাপ করে নেয়। তাকে একটা নির্জন গোডাউনে আটকে রেখে প্রচন্ড মারধর করে টাকার বিষয়টা জানতে চায়। তবে স্বপন এত সহজে ভেঙে পড়ার মানুষ না। সে বারবার একটা কথাই বলে, এভাবে জিজ্ঞেস করলে কিছুই জানা যাবে না, সুন্দরভাবে মিটিংয়ে বসতে হবে আর তখন আমার কাছ থেকে জানতে হবে। সে বুঝে গিয়েছিল এই কাজটা দিশার, আর তার ধারণাই সঠিক প্রমাণ হয়। স্বপনকে কোনোভাবেই মুখ খুলতে না দেখে দিশা ফাইনালি তার সামনে এসে জিজ্ঞেস করে টাকাটা কোথায়। স্বপন তখনও তাকে একই কথা বলে যে সুন্দরভাবে জিজ্ঞেস না করলে সে কোনো কুচ্ছির উত্তর দেবে না। তবে দিশা বিশ্বাস করতে পারছিল না যে স্বপন অর্থাৎ তপনের মতো একটা ছাপোষা মানুষের কাছে এত টাকা থাকবে। তখন স্বপন তার কাছে 1 ঘন্টার সময় চায়, যাতে তার কাছে থাকা টাকার কোনো প্রমাণ সে দিশাকে দিতে পারে। দিশার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে 1 ঘন্টার জন্য স্বপনকে ছেড়ে দেয়। স্বপন তখন তার গোপন আস্তানে গিয়ে কন্টেইনার খুলে দিশাকে ভিডিও কলে টাকাগুলো দেখায়। টাকাগুলো দেখে দিশা মনে একটু শান্তি পায়। এরই মাঝে তার কাছে বসের কল আসে। বস তার কাছে তপনের বিষয়ে জানতে চাইলে দিশা বলে এই লোকের কাছে স্বপনের 20 কোটি টাকা আছে, 10 কোটি টাকা সে অ্যালেনকে দিয়েছে, আর বাকিটা সে আমাদের কাছ থেকে ক্লিন করতে চায়। অদ্ভুত বিষয় হলো বসের কাছে সে 400 কোটি টাকার ব্যাপারটা লুকিয়ে যায়। তার কারণটা জানার জন্য আমাদেরকে দিশার অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। দিশা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একদিন ঢাকা থেকে বাড়ি ফিরে সে দেখে তার বাবা তার ভাইকে বকাঝকা করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। পরবর্তীতে সে জানতে পারে তার ভাই তাদের বাড়িটা ব্যাংক অফ বেঙ্গলের বন্ধক রেখে লোন নিয়ে তার বন্ধুদের সাথে মিলে একটা ব্যবসা শুরু করেছিল। সে সাথে তার চাচার কাছ থেকেও 50 লাখ টাকা নিয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে সব টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। এখন এত টাকা সে কিভাবে পরিশোধ করবে এটাই বুঝতে পারছিল না। এদিকে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকেরা এসে বাড়িটা কবজা করে নেওয়ার চেষ্টা করে। সেটা দেখে দিশা ভীষণ ক্ষেপে যায়। ব্যাংকের লোকেরা বাধ্য হয়ে পুলিশকে ডেকে আনে, তাতেও দিশা থামে না। সে কোনোভাবেই বাড়িটা হাতছাড়া করতে চায় না। মেয়ে হয়ে সে এতগুলো লোকের সাথে একাই লড়াই করে। তার ভাই এসব সহ্য করতে না পেরে সুইসাইড করে নেয়। দিশার পরিবারে তখন শোকের ছায়া। টাকার কারণে তার হাসি খুশি পরিবারটা ধ্বংস হয়ে যায়। তাই এখন স্বপনের কাছ থেকে এতগুলো টাকা হাতানোর সুযোগ পেয়ে সেই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে স্বপনকে একটা বড় রেস্টুরেন্টে মিটিংয়ে ডাকে। এত সুন্দর জায়গায় স্বপনের আগে কখনোই যায়নি। জায়গা দেখে সে ইমপ্রেস হয়ে যায়। এরপর দিশা বলে সে স্বপনের কাজটা করতে রাজি, তবে তাকে 50% দিতে হবে। সেটা শুনে স্বপন ভীষণ রেগে যায়। 50% কি মুখের কথা নাকি? সে দিশাকে বলে দেয় সে 5% দিবে। দিশা তখন কিছু না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। স্বপন বুঝতে পারছিল না সে কি করবে, তাই সেও দিশার পেছন পেছন বেরিয়ে যায়। দিশা থেকে গাড়িতে উঠে বসতে বলে। স্বপন বুঝে যায় 5% কথাটা দিশার পছন্দ হয়নি, তাই সে এবার 10% দিতে চায়। তবুও দিশা কোনো কথা বলে না। সেখান থেকে তারা অন্য আরেকটা হোটেলে যায়। স্বপনকে বসিয়ে রেখে দিশা তার বন্ধুদের সাথে গল্প করতে শুরু করে।
গল্প শেষে সে স্বপনকে নিয়ে গলফ ক্লাবে যায়। এরপর সেখান থেকে যায় আরো একটা জাঁকজমকপূর্ণ জায়গায়। সেখানেও দিশার অনেকগুলো ফ্রেন্ড ছিল। দিশা এবং তার লাইফস্টাইল দেখে স্বপনের চোখ জল করে উঠছে। এমন বিলাসবহুল জীবন কখনোই সে কল্পনা করেনি। সারাদিনে ঘোরাফেরা শেষে সে দিশাকে বলে, আমি আপনাকে 33% দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আজ সারাদিন আমাকে যে লাইফস্টাইলের ডেমো দেখিয়েছেন, এই লাইফস্টাইলটা আমার চাই। 400 কোটি টাকার 33% মানে অনেক বেশি। তাই দিশা আর আপত্তি করে না। তবে এতগুলো টাকা সাদা করাটাও সহজ ব্যাপার নয়। তার জন্য তাদের মধ্যে কাউকে কোনো ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে ঢুকতে হবে। এখন স্বপন তো পড়াশোনা জানে না, তাই তার জন্য এটা কোনোভাবেই সম্ভব না। বাকি থাকে দিশা। তাই তারা কিভাবে এবং কোন ব্যাংকে টার্গেট করতে চায় এটা নিয়ে প্ল্যানিং করতে শুরু করে। সে ফাঁকে শায়লা তার ভাইকে নিয়ে তানজিলের কাছে যায়। গিয়ে তাকে 400 কোটি টাকার ব্যাপারে জানিয়ে দেয়। সে যে কোনো মূল্যে স্বপনের কাছ থেকে টাকা এবং তার হাত থেকে মুক্তি চাচ্ছিল। তাই সে তানজিলের সাথে ডিল করে 400 কোটি টাকা উদ্ধার করে দিলে তারা 50-50 ভাগাভাগি করে নেবে। এটা শুনে তানজিল ভীষণ খুশি হয়, আর সেখান থেকে স্বপনের পেছনে উঠে পড়ে লাগে। এরই মাঝে একদিন আনিস একটা হোটেল যায়। সে যখন হোটেলের করিডোর দিয়ে হাঁটছিল, তখন তার পেছনে একটা মেয়ে তাকে ফলো করে। আনিস একটা রুমের ভেতর ঢুকে হঠাৎ করে মেয়েটাকে টেনে নিজের রুমে ঢুকিয়ে নেয়। তারপর তার সাথে সময় কাটাতে শুরু করে। ঘটনাক্রমে রুমের ভেতর একটা সিক্রেট ক্যামেরা ছিল, আর সেই ভিডিওটা স্বপন কোনোভাবে হাতে পেয়ে যায়। এরপর সে আনিসকে ওই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। মূলত আনিস শুধু ওই বিলজার কোম্পানির মালিকই নয়, বরং ব্যাংক অফ বেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে একজন। তাই স্বপন তাকে কন্ডিশন দেয়, তাকে ব্যাংক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে, আর তার দেখানো 10 তলা বাড়িটাও অর্ধেক দামে তাকে ছেড়ে দিতে হবে। আনিস তখন কোনোভাবেই রাজি হয় না। তখন স্বপন বলে, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার এই ভিডিও আমি ভাইরাল করে দেব, আর এই ভিডিও দেখলে আপনার ব্যাংকের লোকেরা এমনিতেই আপনাকে বের করে দেবে। তার থেকে ভালো আপনি নিজেই সসম্মানে সেখান থেকে বেরিয়ে আসুন, তাতে আপনার পরিবার এবং সম্মান দুটোই বাঁচবে। আনিসের কাছে তখন স্বপনের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে একজন বিবাহিত মানুষ। ব্যাপারটা জানাজানি হলে তার মান সম্মান তো যাবেই, সেই সাথে তার পরিবারও চলে যাবে। দিশা খবরটা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতদিন ধরে সে তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছে। সে খুশিতে বলে উঠছে, এবার বোর্ড অফ ডিরেক্টরে ঢুকে আমি ওই ব্যাংকে দেউলিয়া করে ছাড়ব। তার কথা শুনে স্বপন খুবই অবাক হয়। তবে দিশা বিষয়টা সামলে নেয়। পরদিন আনিস শায়লাকে ফোন করে বাড়ির ব্যাপারে কথা বলার বাহানায় অফিসের বাইরে ডেকে পাঠায়। শায়লা তার সাথে দেখা করতে গেলে সে স্বপনের বিষয়টা তাকে খুলে বলে। সাথে এটাও জানায় যে স্বপন দিশা নামের একটা মেয়ের সাথে মিলে এই সব কাজ করছে। সেটা শুনে শায়লা খুবই অবাক হয়। সেই সাথে একটা ইনসিকিউরিটিও কাজ করে তার, কারণ অন্য কোনো মেয়ের সাথে যদি স্বপনের রিলেশন থাকে, তাহলে টাকাগুলো তার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আনিস তাকে সরাসরি হুমকি দেয় যে সে যেন তার স্বামীকে বলে দেয় আনিসের ভিডিওটা তাকে দিয়ে দিতে, আর যদি সে কোনো রকম চালাকি করার চেষ্টা করে তাহলে আনিস স্বপনকে ছাড়বে না, তাকে খুন করে ফেলবে। কথাটা শুনে শায়লা বেশ ভয় পায়। সেদিন স্বপন বাড়ি ফেরার পর সে সরাসরি তাকে জিজ্ঞেস করে, নতুন বিয়ে করেছেন নাকি, নাকি কারোর সাথে সম্পর্ক শুরু হয়েছে? কথাটা শুনে স্বপন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? শায়লা বলে, এতদিন ধরে বাড়িটা দেখতে যাওয়ার কথা বলছি, কোনো খোঁজ নেই, বাড়ি কেনারও নাম নেই, কি চার? স্বপন তখন বিরক্ত হয়ে বলে, সামনের সপ্তাহেই সব টাকা দিয়ে দিব, এখন চুপ থাকো। শায়লা তখন কোনো উপায় না পেয়ে তানজিলের সাহায্য নেওয়ার ডিসিশন নেয়। একদিন স্বপনকে বাজার করতে পাঠিয়ে দিয়ে সে তানজিলকে বাড়িতে ডেকে আনে। তারা স্বপনের রুমটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও টাকার ব্যাপারে কিছুই জানতে পারে না। এরপর সে শায়লাকে একটা ট্রাকার দিয়ে যায় স্বপনের স্কুটারে লাগানোর জন্য। শায়লা খুব কৌশলে সেটা স্বপনের স্কুটারে লাগিয়ে দেয়। তানজিলের ওই ট্রাকারটা দেখে তাকে ফলো করতে শুরু করে। কিন্তু প্রবলেম হচ্ছে, কিছুদূর যাওয়ার পর হঠাৎ করেই স্বপন কোথাও গায়েব হয়ে যায়। তানজিলরা কোনোভাবেই তাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর হঠাৎ করেই স্বপন আবারও তাদের সামনে চলে আসে। তবে ততক্ষণে তার কাজ সে করে ফেলেছে। সে এক ব্যাগ টাকা নিয়ে দিশাকে দিয়ে দেয়। টাকাগুলো পেয়ে দিশা খুবই খুশি হয়। সে স্বপনের সাথে আরো বেশি সময় কাটাতে থাকে। টাকাগুলো পাওয়ার জন্য এরকম বন্ধুত্ব করে নেয় তার সাথে একরকম। সকলেই সবকিছু খুব এনজয় করে। এরই মাঝে সে বেশ কয়েকবার দিশার ক্লোজ হওয়ার চেষ্টা করে, তবে পাত্তা পায় না। এভাবে তার রঙিন দিনগুলো বেশ ভালোই কাটে। হাইফাই লাইফস্টাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে সে। এদিকে তানজিলরা স্বপনের টাকার কোনো হদিস না পেয়ে শায়লাকে গিয়ে বলে ওই টাকাটা স্কুটার থেকে খুলে স্বপনের ব্যাগে লাগাতে। কিন্তু শায়লা সেটা করতে চায় না, কারণ স্বপন সবসময় তার ব্যাগটা হাতে হাতে রাখে। একটু 19-20 হলেই সে ধরা পড়ে যাবে, আর তখন স্বপনের হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তানজিল তার কথা মানতে চায় না। শায়লা এসব নিয়ে খুব টেনশনে পড়ে যায়। সে যে কোনো মূল্যে তাড়াতাড়ি করে এই ঝামেলা কাটানোর চেষ্টা করে। সেদিন স্বপন বাড়ি ফেরার পর শায়লা তাকে বলে,
এক সপ্তাহ অপেক্ষা করতে পারবো না, তাহলে বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। তার আগে আমার বাড়িটা কিনতে হবে। স্বপন তখন কিছু বলার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ সেদিন দিশার সাথে ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্কস করেছে সে। পরদিন তানজিলরা আবারও স্বপনকে ফলো করে। এবার আর তাকে চোখের আড়াল হতে দিচ্ছে না তারা। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ইজি বাইক চলে আসাতে তাদেরকে গাড়িটা দাঁড় করাতে হয়। আর সেই সুযোগে স্বপন সেখান থেকে গায়েব হয়ে যায়। তারা ড্রোনের মাধ্যমে স্বপনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে দেখা যায় স্বপনের মনে একটু বেশি রং লাগে। সে জমকালো পোশাকে দিশার সাথে দেখা করতে ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে প্রত্যেকটা মেয়েকে জড়িয়ে ধরতে শুরু করে, যেন তারা সবাই তার সম্পত্তি। এসব করতে করতে একটা পর্যায়ে সে যখন দিশাকে ধরে, তখন দিশা রাগের মাথায় তাকে গালাগাল দিয়ে গালে কষে একটা চড় বসিয়ে দেয়। স্বপনই অপমান সহ্য করতে না পেরে তখনই বাড়ি ফিরে আসে। মেয়ে মানুষের প্রতি একটা ঘৃণা ধরে যায় তার। সবার উপরই সন্দেহ করতে শুরু করে সে। শায়লা বুঝতে পারে স্বপনের কিছু একটা সমস্যা হয়েছে, তবে সেই ব্যাপারে কোনো রিয়াক্টই করে না। পরদিন স্বপন সরাসরি দিশার অফিসে গিয়ে বলে, আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি আর একটা টাকাও দেব না। সেটা শুনে দিশা খুব টেনশনে পড়ে যায়। টাকার জন্যই তো সে এত কষ্ট করছে। আর কোনো উপায় না পেয়ে সে স্বপনের কথায় রাজি হয়ে যায়। তবে তাকে শর্ত দেয় যে তাকে আগে সব টাকা এনে দিশার সামনে রাখতে হবে, তাহলে দিশা তার কথা শুনবে। এটা শুনে স্বপন খুব খুশি হয়ে যায়। তারপর দিন সে বেরিয়ে পড়ে তার গোপন আস্তানার উদ্দেশ্যে। এদিকে দিশার বস বুঝে যায় যে দিশা তার আড়ালে অন্য কিছু প্ল্যান করছে। তাই সে মইদুলকে দিশার উপর নজর রাখতে বলে। লোকটা অন্ধকারে বসেছিল, তাই তার চেহারা দেখা যায় না। আরেকদিকে তানজিলরা এবার বিরক্ত হয়ে শায়লাকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। তারা সেই ট্রাকারটা ফলো করতে করতে সেই লোকেশনে পৌঁছে যায়। কিন্তু আনফরচুনেটলি এবারও স্বপনের কোনো দেখা পায় না তারা। ট্রাকারটা রাস্তার পাশে জঙ্গলের ধারেই পড়েছিল। তারা তখন আর কোনো উপায় না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েই স্বপনের জন্য ওয়েট করতে থাকে। এরই মাঝে একটা লোককে গাড়ি থেকে নিয়ে যেতে দেখে শায়লার মনে সন্দেহ হয়। সে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারে লোকটা স্বপন। মূলত স্বপন প্রতিদিন মেইন রোডের পাশে থাকা জঙ্গলের মধ্য দিয়ে একটা গোপন জায়গায় যেত। সেখানে একটা পরিত্যক্ত কন্টেনারের ভেতরে তার গাড়ি রাখা থাকতো। সে প্রয়োজন অনুসারে ছদ্মবেশে সেই গাড়িটা নিয়ে তার কাজে বেরিয়ে যেত। আবার কাজ শেষে গাড়িটা সেখানে রেখে স্কুটার নিয়ে বেরিয়ে আসতো। এ কারণেই আজ পর্যন্ত তানজিলরা তাকে খুঁজে পায়নি। তো এবার শায়লার সাহায্য নিয়ে তারা স্বপনকে ফলো করতে করতে একটা গোডাউনে চলে আসে। তবে সে সময় তানজিলরা ভেতরে ঢোকে না। রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রাত হলে তারা ওই গোডাউনের ভেতরে ঢুকে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। তারা একাধারে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ তানজিলের লোকেরা তার বিপক্ষে চলে যায়। আসলে শুরু থেকে যে লোকগুলো স্বপনকে ফলো করছিল, তারা সবাই তানজিলের লোক ছিল। আর স্বপন আগে থেকেই টাকার লোভ দেখিয়ে তাদেরকে কিনে নিয়েছিল, যে কারণে আজ তারা তানজিলের বিপক্ষে দাঁড়িয়ে আসছে। স্বপন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে ফাইনালি তানজিলকে নিজের আসল পরিচয় দেয়। অর্থাৎ সে যে স্বপন সেটা জানিয়ে দেয়। তানজিল যেহেতু টাকার জন্যই তার পেছনে পড়েছিল, তাই স্বপন তাকে ওই টাকার কন্টেনারের ভেতরেই মেরে রেখে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়ি ফিরে দেখে সেখানে কেউ নেই। না আছে শায়লা আর না আছে রোজি। তখন জানা যায় শায়লা স্বপনের হাত থেকে বাঁচার জন্য আনিসের সাহায্য নিয়ে জাহাজে করে দেশ থেকে পালাচ্ছে। তার বিনিময়ে সে আনিসকে স্বপনের ব্যাপারে এমন কিছু ইনফরমেশন দিতে চেয়েছিল, যেটার মাধ্যমে স্বপনকে চিরতরে বরবাদ করে দেওয়া যাবে। সেই ইনফরমেশনের লোভেই আনিস তাকে সাহায্য করছিল। কিন্তু সে যখন শায়লার কাছে সেই ইনফরমেশনটা জানতে চায়, তখন শায়লা বলে, আমাকে আগে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে, তারপর আমি সবকিছু আপনাকে বলবো। কিন্তু আনিস তার কথা বিশ্বাস করে না। এদিকে শায়লার ভয় লাগছিল যে সে যদি তাড়াতাড়ি দেশ থেকে পালাতে না পারে, তাহলে স্বপন তাকে মেরে ফেলবে। আর তার সেই ভয়টাই সঠিক প্রমাণিত হয়। স্বপন ঠিকই সেই জাহাজে পৌঁছে যায়। আর সেখানে তার সাথে ইসলামের দেখা হয়। ইসলাম তাকে দেখা মাত্র সেখান থেকে পালিয়ে যায়। তখন স্বপন তার পেছনে যেতে গিয়েও থেমে যায়। সে বুঝে গিয়েছিল শায়লারা এখানেই কোথাও আছে। ঘটনাক্রমে ঠিক সেই সময় শায়লা তার সামনে পড়ে যায়। স্বপন দেখে সে পালাতে শুরু করেছে। তখন স্বপনও তাকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে শায়লা থেমে গিয়ে তাকে হাত জোর করে রিকোয়েস্ট করে তাকে যেন সে ছেড়ে দেয়। সে স্বপনকে ওয়াদা করে তার ব্যাপারে কখনো কাউকে কিছু জানতে দেবে না। সে দেশ থেকে চলে গিয়ে তার মেয়ের সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। সেই সাথে সে এটাও জানে যে সে প্রেগনেন্ট। তার পেটে একটু একটু করে বড় হচ্ছে স্বপনেরই সন্তান। স্বপন সেটা শুনে খুব ইমোশনাল হয়ে যায়। শায়লা সেটা দেখে ভাবে স্বপন হয়তো তাকে ছেড়ে দেবে। কিন্তু তার ধারণা ভুল। যে লোকটা নিজের জীবন বাঁচানোর জন্য নিজের একটা ছেলেকে চোখের সামনে মরে যেতে দেখতে পারে, সে নিজের অনাগত সন্তানের প্রতি মায়া দেখাবে, এটা ভাবাই সব থেকে বড় ভুল। স্বপনের জীবনে ইমোশনের কোনো জায়গা নেই। তাই সে শায়লাকেই গুলি করে মেরে ফেলে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পের এখনো অনেকগুলো রহস্যই সামনে আসা বাকি।
তাই আশা করা যায় আমরা খুব দ্রুতই হয়তো এই সিরিজের সিজন 3 পেতে চলেছি।